আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীরা, গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্নি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিনই বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করছি। এই খাদ্য আমাদের শরীরে নানাবিধ কাজ করে থাকে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান। তোমরা আজকের পাঠ শিরোনামটি তোমাদের খাতায় লিখে নাও। আমরা গত ক্লাসেও এই অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তোমরা গত ক্লাসে জেনেছো খাদ্য আমাদের শরীরে নানা রকম কাজ করে থাকে। তো খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে? দেহ গঠন করে, ক্ষয়পূরণ করে, রক্ষণাবেক্ষণ করে, তাপ ও কর্মশক্তি উৎপাদন করে, এরকম বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ খাদ্য আমাদের শরীরে করে থাকে। আর খাদ্যকে ভাঙলে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়, যেগুলোকে বলা হয় খাদ্য উপাদান। তোমরা এই সম্পর্কেও জেনেছো, তাই না? আর খাদ্য উপাদান কয়টি? খাদ্য উপাদান হচ্ছে 6টি। খাদ্য উপাদানগুলোর নাম আমরা একটু লিখে নেই খাতায়। তোমরা খাতা বের করে খাতায় আজকের খাদ্যের কাজ উপাদান এই পাঠ শিরোনামটি লিখো। আমরা খাদ্যের 6টি উপাদান সম্পর্কে গত ক্লাসেও জেনেছি। প্রথম উপাদানটি হচ্ছে আমিষ, যাকে আমরা ইংরেজিতে বলছি প্রোটিন। দ্বিতীয় উপাদানটি হচ্ছে শর্করা, যার ইংরেজি নাম হচ্ছে কার্বোহাইড্রেট। এর পরের উপাদানটি হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ যাকে বলা হয়, আমরা ফ্যাট বলে থাকি অথবা লিপিডও বলে থাকি। খাদ্যের চতুর্থ উপাদানটি হচ্ছে ধাতব লবণ। কখনো কখনো আমরা এটাকে বলে থাকি খনিজ লবণ, যার ইংরেজি হচ্ছে মিনারেলস। এবং 5 নম্বর উপাদানটি হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন। আর সর্বশেষ উপাদান, যেটা আমাদের পরিচিত, যা ছাড়া আমরা বাঁচতে পারি না, তা হচ্ছে পানি বা ওয়াটার। খাদ্যের এই 6টি উপাদানই আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই 6টি উপাদানই আমাদের শরীরে নানাবিধ কাজ করে থাকে। আমরা গত ক্লাসে খাদ্যের প্রথম উপাদান যেটি, সেটি হচ্ছে প্রোটিন, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমিষ সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ভিটামিন সম্পর্কে জানব। তো চলো জেনে আসি তোমাদের বইতে এই বিষয়ে কি আছে। শিক্ষার্থীরা, আমরা আমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি খুলি। দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান, পৃষ্ঠা নম্বর 92। আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে: কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ ও কাজ সম্পর্কে জানতে পারবে, দেহে স্নেহ পদার্থের প্রয়োজনীয়তা ও অভাবের ফল ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবারগুলো শনাক্ত করতে পারবে, ভিটামিন এ, ডি, ই ও কে সম্পর্কে বর্ণনা করতে পারবে। পাঠ 3, কার্বোহাইড্রেট। আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এই উপাদান অন্যান্য উপাদানের চেয়ে দামেও সস্তা। শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য গুরুত্ব বেশি। চলো কার্বোহাইড্রেট সম্পর্কে কিছুটা ধারণা নেই। Carbohydrates are biomolecules that are composed of carbon, hydrogen, and oxygen atoms in the ratio of 1 to 2 to 1. We can represent the proportion of these elements within carbohydrate molecules
with the formula CH2O. Most carbohydrates are characterized as either monosaccharides, disaccharides, or polysaccharides. The term saccharide is just another word for sugar. The prefixes mono, di, and poly refer to the number of sugars in the molecule. Mono means one, so a monosaccharide is a carbohydrate made of 1 unit of sugar. The prefix di means two, so a disaccharide is a carbohydrate made of 2 units of sugar. And poly means many, so a polysaccharide is made of many sugar units bonded together. Let's talk about monosaccharides first. Common monosaccharides include glucose, fructose, and galactose. Common disaccharides include maltose, which is made up of 2 glucose molecules, sucrose, also known as table sugar, which is made up of glucose and fructose, and lactose, or milk sugar, which contains glucose and galactose. Polysaccharides are formed when glucose monomers link together to form long chains. These long chains of glucose units are ideal for storing energy. The chains can be straight or branched. Plants store energy in the form of amylose, which has straight chains, or amylopectin, which is branched. Animals differ from plants in that they store energy in the form of glycogen, which is a highly branched polysaccharide that can be broken down quickly to supply energy to tissues. Other polysaccharides, such as cellulose, chitin, and peptidoglycan, serve as structural molecules in organisms. The most abundant polysaccharide is cellulose. Cellulose is a straight-chain polymer of glucose, like amylose, but it differs in the configuration of the bonds between the glucose units. Most organisms are unable to break these bonds and cannot use cellulose as a source of energy. Instead, cellulose is used to add strength to plant cell walls. কার্বোহাইড্রেটের গঠন। সকল কার্বোহাইড্রেটই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ সাধারণত 2:1 অনুপাত, অর্থাৎ এইগুলো পানিতে যে অনুপাতে থাকে কার্বোহাইড্রেটেও সেই অনুপাতে থাকে। তাই কার্বোহাইড্রেটকে হাইড্রেট অফ কার্বন বা কার্বনের পানি বলে। অর্থাৎ বলা যায় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত কোনো পদার্থে যদি হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে তবে ওই পদার্থকে সাধারণত কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 মনোস্যাকারাইড, 2 ডাইস্যাকারাইড, 3 পলিস্যাকারাইড। তোমরা একটু আগেই ভিডিওতে দেখেছো মনোস্যাকারাইড হচ্ছে একটি মাত্র সরল শর্করার অণু দিয়ে যেটা গঠিত, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। ডাই মানে হচ্ছে 2, অর্থাৎ 2টি শর্করা নিয়ে যে কার্বোহাইড্রেটটি গঠিত সেটা হচ্ছে ডাইস্যাকারাইড, এবং পলি হচ্ছে অনেকগুলো শর্করা নিয়ে পলিস্যাকারাইড গঠিত। যেসব কার্বোহাইড্রেট একটি মাত্র সরল শর্করার অণু দিয়ে গঠিত এবং একে আদ্র বিশ্লেষিত করলে ক্ষুদ্রতম কোনো সরল শর্করার অণু পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বা একশর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ এটি কার্বোহাইড্রেটে সবচেয়ে বেশি পরিচিত সরল হাইড্রোকার্বন। গ্লুকোজ পাওয়া যায় কিসে? দানাশস্যে, কিছু পরিমাণ মূলে, আঙুরে ও বিভিন্ন ফলে। এবার ফ্রুক্টোজ কি? মধু, পাকা মিষ্টি স্বাদের ফলে এবং কিছু কিছু সবজিতে ফ্রুক্টোজ পাওয়া যায়। আর গ্যালাক্টোজ কোথায় পাওয়া যায়? দুধে চিনি ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ পাওয়া যায়। উদ্ভিদে গ্যালাক্টোজ পাওয়া যায় না। ডাইস্যাকারাইড যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড বা সরল শর্করা পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে, যেমন সুক্রোজ, ল্যাকটোজ ও মল্টোজ। সুক্রোজ কোথায় পাওয়া যায়? সাধারণ চিনি, আম, বিট, নানা প্রকার সবজি ও ফলের রসে সুক্রোজ পাওয়া যায়। সুক্রোজ কি ভাঙলে কি পাওয়া যায়? এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ পাওয়া যায়। সুক্রোজ কি দিয়ে গঠিত তাহলে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণু দিয়ে
সুক্রোজ গঠিত। এবার ল্যাকটোজ, দুধে এই চিনি পাওয়া যায়। ল্যাকটোজকে ভাঙলে এক অণু গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজ পাওয়া যায়। মল্টোজ, স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হওয়ার মধ্যবর্তী স্তরে মল্টোজের উৎপত্তি হয়ে থাকে। মল্টোজ ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। 3 নম্বর ছিল পলিস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষিত করলে অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলা হয়, যেমন স্টার্চ, গ্লাইকোজেন ও সেলুলোজ। স্টার্চ, প্রাণী জগতে শক্তির প্রাথমিক উৎস হলো স্টার্চ বা শ্বেতসার। উদ্ভিদে কার্বোহাইড্রেট স্টার্চ হিসেবে সঞ্চিত হয়, এদের ভাঙলে অনেক গ্লুকোজ অণু পাওয়া যায়। চাল, গম, আলু, কচু, ক্যাসাভা ইত্যাদি খাদ্যের অধিকাংশই হচ্ছে স্টার্চ। দেহের মধ্যে এই স্টার্চগুলি এনজাইমের সাহায্যে আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। প্রাণী জগতে স্টার্চ পাওয়া যায় না। স্টার্চ ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ অণু পাওয়া যায়। অনেকগুলো গ্লুকোজ অণু স্টার্চ ভাঙলে পাওয়া যায়। গ্লাইকোজেন, প্রাণীদেহে সঞ্চিত কার্বোহাইড্রেটের নাম গ্লাইকোজেন। এটা তোমাদের এমসিকিউ হিসেবে আসে। অনেক গ্লুকোজ অণুর সমন্বয়ে গ্লাইকোজেন হিসেবে প্রাণীর যকৃতে ও পেশিতে সঞ্চিত থাকে। উদ্ভিদ জগতে গ্লাইকোজেন পাওয়া যায় না। প্রাণী জগতে যেমন স্টার্চ পাওয়া যায় না, উদ্ভিদ জগতে গ্লাইকোজেন পাওয়া যায় না। আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি বা কঠিন পরিশ্রম করি তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং আমাদের প্রয়োজন মেটায়। অর্থাৎ গ্লাইকোজেন ভাঙলে অনেকগুলো গ্লুকোজ অণু পাওয়া যায়। সেলুলোজ, সেলুলোজ অনেক গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। এই উপাদান কেবল উদ্ভিদে পাওয়া যায়, প্রাণী জগতে পাওয়া যায় না। খাদ্যশস্য যেমন ধান, গম, যব, ছোলা এবং শাকসবজি প্রভৃতির উপরে কঠিন অংশটাই হচ্ছে সেলুলোজ। মানবদেহে সেলুলোজ ভাঙার মতো এনজাইম না থাকায় আমাদের দেহ সেলুলোজকে ভাঙতে পারে না, তবে মল নিষ্কাশনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হই তাহলে আমরা সেলুলোজ জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করে থাকি। সেলুলোজ ভাঙলে অনেকগুলো গ্লুকোজ অণু পাওয়া যায়। কার্বোহাইড্রেটের খাদ্য উৎস, অর্থাৎ কোন কোন খাবার থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। এখানে বেশি থেকে কম অনুযায়ী কিছু খাবার সাজানো আছে যেগুলো কার্বোহাইড্রেটের খাদ্য উৎস। 1 নম্বরে আছে চিনি, গুড়, মিশ্রি, ক্যান্ডি, চকলেট, মিষ্টি, এগুলো কার্বোহাইড্রেটের খুব ভালো উৎস। এরপর সাগু, অ্যারারুট, চাল, ভুট্টা, যব, গম, আলু, বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস ইত্যাদি, সবুজ শাকসবজি যেমন লাল শাক বা পুঁই শাক, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, পটল, কুমড়া ইত্যাদি। আর দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60 ভাগ, শতকরা 50 থেকে 60 ভাগ আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করব। এটা অবশ্যই মনে রাখতে হবে। দেহে কার্বোহাইড্রেটের কাজটা কি? দেহে কার্বোহাইড্রেট অনেকগুলো কাজ করে থাকে। প্রথমত, দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ। এজন্য একে জ্বালানি খাদ্য বলে। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট সমূহ স্নেহ পদার্থ দহনে সহায়তা করে আমাদের কিটোসিস নামক রোগ থেকে রক্ষা করে। প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণে সহায়তা করে। অল্প প্রোটিনযুক্ত খাদ্যের প্রোটিনকে তাপ উৎপাদনের কাজ থেকে বিরত রাখে, ফলে প্রোটিনের খরচ হয় না। কার্বোহাইড্রেটের এই কাজকে প্রোটিনের মিতব্যয়ী কাজ বা প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন বলা হয়। কার্বোহাইড্রেটের উপস্থিতিতে এক প্রকার জীবাণু অন্ত্রে ভিটামিন কে এবং ভিটামিন বি উৎপন্ন করে ওই সমস্ত ভিটামিন অভাব কিছুটা পূরণ করে থাকে। 6, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে, যেটা একটু আগেও আমরা আলোচনা করেছি। কার্বোহাইড্রেট যকৃতকে ব্যাকটেরিয়া ঘটিত বিষক্রিয়া হতে রক্ষা করে। মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার কার্বোহাইড্রেটের অভাবে কি হয়ে থাকে দেখো। কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপশক্তির ঘাটতি হয়, যেহেতু কার্বোহাইড্রেটের প্রধান কাজই হচ্ছে দেহে তাপ ও শক্তি সরবরাহ করা, ফলে কাজ করার ক্ষমতা কমে যায়।
আহারে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আমাদের এর পরের উপাদানটি হচ্ছে ফ্যাট বা লিপিড। পার্ট 4 লিপিড বা ফ্যাট, সাথে আছে ও ভিটামিন। লিপিড বা ফ্যাট ও ভিটামিন, আমরা দুটো খাদ্য উপাদান এখানে আলোচনা করব। লিপিড বা ফ্যাট কি দেখো। খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটই সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। চলো এবার ফ্যাট সম্পর্কে জানা যাক। Fats. These are made of fatty acids and glycerol. Fats keep the body warm, protect organs, and assist certain organs in absorbing vitamins. Some fats are converted into two types of cholesterol, high or low density lipoproteins. HDLs are good for the body as they help it remove the excess LDLs. এতক্ষণ তোমরা ফ্যাট সম্পর্কে জানলে। স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ জেনে নিই। স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, কঠিন স্নেহ, তরল স্নেহ। আবার উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিজ্জ স্নেহ, প্রাণী স্নেহ। কঠিন স্নেহ কোনটি? যেসব স্নেহ পদার্থ স্বাভাবিকভাবে ও চাপে কঠিন আকৃতির হয় তাদেরকে কঠিন স্নেহ বলে, যেমন প্রাণীর চর্বি, মাখন ইত্যাদি। এগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে। তরল স্নেহ, যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে তরল অবস্থায় থাকে তাকে তরল স্নেহ বলে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। আর উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ হচ্ছে, উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিজ্জ স্নেহ আর প্রাণী স্নেহ। উদ্ভিজ্জ স্নেহ কোনগুলো? যেসব স্নেহ পদার্থ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায় তাদের উদ্ভিজ্জ স্নেহ বলে, যেমন নারকেল তেল, সরিষার তেল ইত্যাদি। আর প্রাণী স্নেহ হচ্ছে যে সকল স্নেহ পদার্থ প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাদেরকে প্রাণী স্নেহ বলে, যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। এবার আমরা জেনে নেই কোন কোন খাবার থেকে আমরা স্নেহ পদার্থ পাবো। আমরা যে সকল খাবার থেকে স্নেহ পদার্থ পাই তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণীর স্নেহ, দ্বিতীয় শ্রেণীর স্নেহ, তৃতীয় শ্রেণীর স্নেহ। প্রথম শ্রেণীর স্নেহের পরিমাণ 90 থেকে 100%, অর্থাৎ 90 থেকে 100% স্নেহ আমরা এই ধরনের খাবার থেকে পেয়ে থাকি, যেমন সয়াবিন তেল, ঘি, মাখন, সরিষার তেল, কড মাছের তেল, শার্ক মাছের তেল ইত্যাদি। আর দ্বিতীয় শ্রেণীর স্নেহ হচ্ছে যেখানে স্নেহের পরিমাণ 40 থেকে 50% থাকে। বিভিন্ন ধরনের বাদাম, যেমন চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, নারিকেল, এগুলো থেকে আমরা দ্বিতীয় শ্রেণীর স্নেহ পেয়ে থাকি। আর তৃতীয় শ্রেণীর স্নেহ হচ্ছে যেখানে স্নেহের পরিমাণ 15 থেকে 20%। দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি খাবার থেকে আমরা তৃতীয় শ্রেণীর স্নেহ পেয়ে থাকি। আমাদের খাদ্যে দৈনিক ক্যালোরি 20 থেকে 25% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করা উচিত। আমরা কিন্তু একটু আগেই পড়েছি কার্বোহাইড্রেট সম্পর্কে, যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রতিদিন গ্রহণ করব, আর 20 থেকে 25% স্নেহ জাতীয় খাবার গ্রহণ করব। তো স্নেহ পদার্থ কি কি কাজ করে থাকে? স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে দেহে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ সবচেয়ে বেশি শক্তি আমরা স্নেহ পদার্থ থেকে পেয়ে থাকি। এর আগেও তোমরা জেনেছো 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি, আবার 1 গ্রাম প্রোটিন থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি আমরা পাই, কিন্তু 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। দেহে শক্তির উৎস হিসেবে জ্বালানি রূপে স্নেহ সঞ্চিত থাকে। কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কোলেস্টেরল ও ফসফোলিপিড জাতীয় স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এ, ডি, ই ও কে কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। অর্থাৎ ভিটামিন এ, ডি, ই ও কে যদি তুমি গ্রহণ করো তবে অবশ্যই স্নেহ পদার্থ গ্রহণ করতে হবে, যা তোমাকে এই ভিটামিনগুলো দেহের উপযোগী করে দেবে।
দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেহ থেকে তাপের অপচয় রোধ করে শরীরকে গরম রাখে স্নেহ পদার্থ। আবার স্নেহ পদার্থ প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে চর্মরোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তো স্নেহ পদার্থের অভাবে কি হয়ে থাকে? স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিন অভাব দেখা যায়। আমি একটু আগেও বলেছি চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, যেগুলো স্নেহ পদার্থ ছাড়া তোমার দেহে কাজে লাগে না বললেই চলে। ত্বক শুকনো ও খসখসে ভাব ধারণ করে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। একজিমা কিন্তু এক ধরনের চর্মরোগ। পার্ট 5, ভিটামিন। দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা গেছে যে আমাদের প্রকৃতিজাত খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ছাড়াও এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন বেরি, রাতকানা, রিকেট, অ্যানিমিয়া ইত্যাদি। এবং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণে তা ভালো হয়ে যায়। এই উপাদানগুলোই হচ্ছে ভিটামিন। অর্থাৎ ভিটামিন বা খাদ্য প্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহে শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানটার চাহিদা কিন্তু খুব সামান্য, কিন্তু এর কাজকে সামান্য বলা যায় না। কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, তাপশক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। এক কথায় ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা ভিটামিনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। সকল ভিটামিনকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয় এবং এই ভাগটা করা হচ্ছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে। অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো এতক্ষণ আমরা শুনেছি। এটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বির দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় তাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। যেমন এ, ডি, ই, কে এই চারটি ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয়, তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। পানিতে দ্রবণীয় ভিটামিন কিন্তু দুইটি, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সের কথা তোমরা শুনেছ, এটা হচ্ছে বি বর্গীয় ভিটামিন। অনেকগুলো বি জাতীয় ভিটামিন একসাথে, সেটাকে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন সি এর নাম তো আমরা সবাই জানি। তো এই ভিটামিনগুলো, এই যে চর্বিতে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয়, এই ভিটামিনগুলো আমাদের দেহে কি কি কাজ করে বলো তো? চলো এবার একটা মজার ভিডিও দেখবো। Why are vitamins important? No, just vanilla ice cream is important. Oh, some. Vitamins are micronutrients which help perform important functions in our body. The most essential vitamins needed by our body are vitamin A, C, D, E, K, and a group of B complex vitamins. Vitamin A is required to make a pigment called rhodopsin in our eyes. Rhodopsin helps us to see in low light conditions. Thus, without vitamin A, rhodopsin won't be produced, causing night blindness. Vitamins C and E are antioxidants. Unstable free radicals damage our cells' DNA, leading to illness or cancer. Vitamins C and E neutralize the free radicals, preventing cell damage. Vitamin D helps our body absorb calcium to build strong bones. Thus, lack of vitamin D can lead to a condition called rickets, which is characterized by weak, soft bones. During an injury, vitamin K helps the blood clot, thus preventing excessive bleeding. Lastly, B-complex vitamins are essential for a healthy functioning of our brain and nervous system. কেমন লাগলো ভিটামিনের কাজ? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এবার দেখি তোমাদের বইতে কি আছে। ভিটামিনের কাজ। ভিটামিন কি কি কাজ করে থাকে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। দেহের বৃদ্ধি সাধন করে,
গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন প্রয়োজন হয়। প্রাণীর বংশবৃদ্ধিতে সাহায্য করে। স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে। চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে। রক্ত গঠনে সাহায্য করে। শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। তার মানে ভিটামিন আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমরা তো দুই ধরনের ভিটামিনের কথা শুনেছি, চর্বিত দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, এবং আমরা নামগুলোও জেনেছি। চর্বিত দ্রবণীয় হচ্ছে ADEK আর পানিতে দ্রবণীয় হচ্ছে বি কমপ্লেক্স আর সি। আমরা আজকের ক্লাসে চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করব। পার্ট 6, ভিটামিন এ ও ডি। ভিটামিন এ। ভিটামিন এ চর্বিত দ্রবণীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটি বর্ণহীন ও তাপে কম নষ্ট হয়, তবে উচ্চ তাপে ও অতিবেগুনি রশ্মিতে নষ্ট হয়ে যায়। ভিটামিন এর কাজটি কি? চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ অবদান রাখে। জীবদেহের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ত্বক ও ঝিল্লির কোমলতা ও সজীবতা রক্ষা করে। বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ রোধ করে। রাতের বেলায় অন্ধকারে অল্প আলোতে দেখতে ভিটামিন এ সহায়তা করে থাকে। এখন কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন এ পাবো বলো তো? লাল, হলুদ, কমলা, সবুজ শাকসবজি, ফলমূলে আমরা প্রচুর ভিটামিন এ পেয়ে থাকি। আর ভিটামিন এর উৎসকে, অর্থাৎ কোন কোন খাবার থেকে ভিটামিন এ পাচ্ছি, তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাণীজ উৎস আর উদ্ভিজ্জ উৎস। ভিটামিন এ প্রাণীজ খাদ্যে এবং কোনো কোনো প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়। ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছের কলিজায়, হ্যালিবার্ট ও শার্ক ইত্যাদি মাছের তেল, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায়। দুধে, বিশেষ করে কোলেস্ট্রামে যথেষ্ট ভিটামিন এ থাকে। আর উদ্ভিজ্জ উৎস কোনটি? উদ্ভিদের বিভিন্ন অংশে হলুদ কমলা বা হলদে কমলা বর্ণের এক ধরনের রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলো খাওয়ার পর মানবদেহে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এদের ক্যারোটিন বা প্রাক ভিটামিন এ বলে। অর্থাৎ এই প্রাক ভিটামিন এ গ্রহণের পর তোমার শরীরে সেটা ভিটামিন এ তে রূপান্তরিত হবে। সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল ইত্যাদিতে প্রাক ভিটামিন এ বিদ্যমান। এবার অভাবজনিত লক্ষণ। যেহেতু ভিটামিন এর প্রধান কাজই হচ্ছে দৃষ্টিশক্তিতে সহায়তা করা, অর্থাৎ দেখতে সহায়তা করা, তাহলে ভিটামিন এর অভাবে প্রথম যেটি দেখা দিবে সেটা হচ্ছে রাতকানা রোগ দেখা দিবে। এই রোগ হলে রাতের বেলায় বা অল্প আলোতে বা অন্ধকারে দেখার অসুবিধা ঘটে। এছাড়া ভিটামিন এ এর অভাবে চোখের ঝিল্লি শুষ্ক হয়ে প্রদাহ দেখা দেয়, যাকে জেরপ্থ্যালমিয়া বলে। ভিটামিন এর অভাবে চোখের পর্দার অস্বচ্ছতাও হতে পারে, একে কেরাটোম্যালেসিয়া বলে। এই ভিটামিন অভাবে চামড়া শুষ্কতা হতে পারে, রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পায়। আর ভিটামিন এর ঘাটতি যখন শিশুদের মাঝে দেখা দেয়, তখন শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এবার আমরা ভিটামিন ডি সম্পর্কে জানবো। ভিটামিন ডি, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটা রিকেট রোগ প্রতিরোধ করে বলে এই ভিটামিনকে রিকেট রোগ প্রতিরোধক ভিটামিনও বলে। মনে রাখবে, ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ প্রতিরোধক ভিটামিন। এটা চর্বিতে দ্রবণীয়, কিন্তু পানিতে দ্রবণীয় নয়, তাপে নষ্ট হয় না। আর এর কাজটি হচ্ছে অন্ত্র হতে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি লবণ শোষণে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে। রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি? কড মাছের তেল, শার্ক মাছের তেল, হ্যালিবার্ট মাছের তেল ভিটামিন ডি এর প্রধান উৎস। এছাড়া লিভার, দুধ, দুধজাত খাদ্য, ডিমের কুসুম ইত্যাদি এই ভিটামিনের উৎস। আমাদের ত্বকের নিচে কোলেস্ট্রল থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মির সহায়তায় কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। অর্থাৎ ভিটামিন ডি জাতীয় খাবারগুলো খাওয়ার পরে
সেটা সূর্যের অতিবেগুনি রশ্মির সহায়তায় ভিটামিন ডি তে পরিণত হয়। এর আগ পর্যন্ত সেটা কোলেস্টেরল হিসেবে আমাদের ত্বকের নিচে থাকে। তো এবার জানা যাক ভিটামিন ডির অভাবে কি হতে পারে। ভিটামিন ডির অভাব হলে দুটো রোগের বর্ণনা তোমার বইতে দেওয়া আছে। প্রথমটি হচ্ছে রিকেট। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট হয়। এই রোগে নিচে লক্ষণগুলো দেখা যায়। শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীরে বৃদ্ধি হয় না। পায়ের হাড়গুলো বেঁকে ধনুকের মতো আকৃতির হয়। বুকটা সরু অস্বাভাবিক আকৃতি লাভ করে। দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। দাঁতের গঠন ব্যাহত হয়। ছোট শিশুদের হাঁটতে দেরি হয়। আর অন্য রোগটি হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলা এবং বয়স্কদের হয়ে থাকে। এই রোগ গর্ভবতী ও স্তন্যদাত্রী মা ও বয়স্কদের হয়। এই লক্ষণগুলো হলো হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায়, ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে ও হাতের উপর ভর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে। কোমরে ও পায়ে ব্যথা হতে পারে। মনে রাখবে, আমরা যারা রোদে কম যাই বা কম বের হই তাদের অস্টিওম্যালেশিয়া রোগ হতে পারে। এবার পাঠ ৭, ভিটামিন ই ও কে। ভিটামিন ই এর আরেক নাম হচ্ছে টোকোফেরল। এটি চর্বিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয় একটা ভিটামিন। আর কোন কোন খাবার থেকে পাচ্ছি? ভোজ্য তেল যেমন সয়াবিন তেল, গমের জার্ম তেল ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। গমের অঙ্কুর, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি ইত্যাদিতে প্রচুর পরিমাণ পাওয়া যায়। এছাড়া শাকসবজি, ফল, যকৃৎ, ডিমের কুসুম, দুধ ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। এর কাজগুলো হচ্ছে এই ভিটামিন কোষগুলোকে জারণজনিত বিক্রিয়ার কারণে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কোষে মেমব্রেনের গঠনের জন্য অত্যাবশ্যকীয়। দেহের কোষে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলোকে জারণের হাত থেকে রক্ষা করে। লোহিত রক্তকণিকাকে বিভিন্ন জারক পদার্থের আক্রমণ থেকে রক্ষা করে। প্রাণীর বন্ধ্যাত্ব রোধ করে। ভিটামিন এ এবং ক্যারোটিনের জারণ রোধ করে। যকৃৎকে বিভিন্ন বিষাক্ত উপাদানের প্রভাবে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে ভিটামিন ই। এছাড়াও চোখের ছানি পড়া রোধ করে ভিটামিন ই। অর্থাৎ ভিটামিন ইও কিন্তু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অভাবে কি হতে পারে? স্ত্রী ও পুরুষে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। অকাল বার্ধক্য দেখা দিতে পারে, ফলে দেহ ও মন নিস্তেজ হয়ে পড়ে। ভিটামিন ইর অভাবে অসময়ে গর্ভস্রাব হয়ে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল ন্যাপথোকুইনন। একে রক্তক্ষরণ নিবারক ভিটামিন বা অ্যান্টি হেমারোজিক ভিটামিনও বলা হয়। এটি হলুদ বর্ণের, চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় একটা ভিটামিন। তাপে, বাতাসে, আর্দ্রতায় ভিটামিন কে নষ্ট হয় না, তবে আলোতে নষ্ট হয়ে যায়। ভিটামিন কে খুব কম নষ্ট হয়। কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন কে পাবো? উদ্ভিদের সবুজ পাতা ও গাঁজানো খাবারে ভিটামিন কে পাবো। সবুজ রঙের শাক, ডিমের কুসুম, সয়াবিন তেল, যকৃতে ভিটামিন কে পাবো। লেটুস পাতা, পালং শাক, টমেটো, শালগম পাতা, ফুলকপি, বাঁধাকপিতে ভিটামিন কে পাওয়া যায়। প্রাণীজ উৎসের মধ্যে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্যে ভিটামিন কে থাকে। ভিটামিন কে এর কাজটি কি? ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এই ভিটামিনের প্রভাবে দ্রুত রক্ত জমাট বাঁধার জন্য প্রথমবিন নামক প্রোটিন তৈরি হয়। অর্থাৎ হাত পা কেটে গেলে যদি তোমার ভিটামিন কে এর অভাব থেকে থাকে, সহজে রক্ত জমাট বাঁধবে না। পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণে ভিটামিন কে এর ভূমিকা রয়েছে। এখন অভাবে কি হতে পারে? রক্তে প্রথমবিনের পরিমাণ কমে যায়, পিত্ত নিঃসরণ ব্যাহত হয়, কেটে গেলে বা ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আমরা আজকের ক্লাসে ভিটামিন সম্পর্কে জানলাম। ভিটামিন শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি ভিটামিনে চর্বিত দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় দুই ধরনের ভিটামিন হয়ে থাকে। চর্বিত দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আমরা তখন আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে জানব। এখন তোমাদের বাড়ির কাজের পালা।
তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে একটি ছক দিয়েছি। দেখো, ছকে কয়েকটি ঘর কাটা আছে। খাদ্য উপাদানের নাম, গঠন, উৎস, শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত অবস্থা। তোমরা যদি খাদ্য উপাদানগুলো এভাবে ছক কেটে পড়তে পারো তবে সহজেই তোমরা এটা মনে রাখতে পারবে। আমরা 3টি উপাদান নিয়ে আলোচনা করেছি 6টি উপাদানের মধ্যে। এই 3টি উপাদানের নাম দেওয়া আছে এখানে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। প্রোটিনের গঠন নিশ্চয়ই পড়েছো, এখানে লিখবে, উৎস লিখবে, শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত অবস্থা। তুমি তোমার খাতায় এরকম একটা ছক কেটে এই কাজটি করতে পারো, অথবা বড় কোনো পোস্টার পেপারে করতে পারো, যেটা তুমি তোমার পড়ার টেবিলের কাছে টাঙিয়ে রাখতে পারো। এতে সহজেই তোমার খাদ্য উপাদানগুলোর গঠন, উৎস, শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত অবস্থা সবটাই মনে রাখা সহজ হবে। ঠিক এইভাবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট 3টি খাদ্য উপাদান সম্পর্কে এখানে লিখতে পারবে। আরো একটি ছক তোমরা তৈরি করবে, যে ছকটিতে শুধুমাত্র ভিটামিনের বিষয়গুলো থাকবে। তোমরা এখানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এভাবে ছক টেনে শুধুমাত্র গঠনের স্থলে বা গঠনের জায়গায় তোমরা এখানে সেটা লিখতে পারো যে সেটা রাসায়নিক নাম। আমরা ভিটামিন এর রাসায়নিক নাম পড়েছি, উৎস পড়েছি, শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত অবস্থা সবটাই পড়েছি। সুতরাং আমরা ভিটামিন এ, ডি, ই, কে এভাবে আরেকটি ছক তৈরি করে সেটাতে ওগুলো তুলব। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আরো কয়েকটি খাদ্য উপাদান সম্পর্কে জানলাম। শুধু জানলেই হবে না, আমাদের প্রতিদিনই এই সকল খাদ্য উপাদান সমৃদ্ধ পুষ্টিকর খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তোমরা জানো যে আমরা করোনা ভাইরাসে মোকাবেলা করে যাচ্ছি। এজন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিনই সুষম খাবার গ্রহণ করতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। আর সুষম খাবার কাকে বলছি? যে খাবারে খাদ্যে 6টি উপাদান পরিমিত পরিমাণে উপস্থিত থাকে তাকে আমরা সুষম খাবার বলি। এই ভাইরাসে মোকাবেলা করার জন্য আমরা অবশ্যই সুষম খাবার গ্রহণ করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা বারবার সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। আর জরুরি কোনো প্রয়োজনে আমাদেরকে ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নিজের খেয়াল রাখবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। আমরা প্রতিটি নাগরিক সচেতনভাবে এই ভাইরাসের মোকাবেলা করতে পারি। তো ভালো থেকো সবাই, নিরাপদ থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।